ওয়েলকাম সবাইকে। আমরা অলমোস্ট আমাদের চ্যাপ্টারের শেষ পর্যায়ে চলে এসেছি। সো আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো বেসিক্যালি সেটা হচ্ছে আমাদের শ্বাসনালী সংক্রান্ত বিভিন্ন রোগ বা ডিজিজ নিয়ে আমরা একটু কথা বলি। যা আমরা তো শ্বসনতন্ত্র সম্পর্কে মোটামুটি ভালোই পড়াশোনা করলাম, দেখলাম। তো আমাদের শ্বসনতন্ত্রের সাথে সম্পর্কিত যেই সমস্ত অর্গ্যান বা আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো রয়েছে সেগুলোতে আসলে কি কি সমস্যা হতে পারে বা সেগুলো হলে আমরা আসলে কি করব, কিভাবে সেই সমস্যাগুলো থেকে হচ্ছে নিজেদেরকে সুরক্ষিত রাখতে পারি, আমরা সেগুলো নিয়ে একটু কথা বলি। দেখো, ফার্স্টে আমরা যে ডিজিজ নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অ্যাজমা। এটা খুবই কমন একটা রোগ, আমাদের গ্রাম অঞ্চলে খুবই হয়। এবং অ্যাজমার কিছু কমন লক্ষণগুলো দেখো, মানে কারণ যদি আমরা দেখি আগে, খাবারে অ্যালার্জি, সর্দি কাশি, বায়ুর সাথে ধোঁয়া, ধুলাবালি, ফুলের রেণু ইত্যাদি গ্রহণ করা। মানে 3 নম্বর যে কারণ যেটা বলা হয়েছে এটা হচ্ছে সবচেয়ে মোস্ট প্রমিনেন্ট রিজন অ্যাজমার কারণে, যার কারণে আর কি মেইনলি অ্যাজমা রোগটা হয়। যে আমাদের বর্তমানে বাতাসের যে মান খুবই বাজেভাবে নিম্নমুখী প্রতিনিয়ত, এবং এই যে বাতাসের মান নিম্নমুখী, বাতাসে প্রচুর পরিমাণে ধুলাবালি, রোগ জীবাণু, এই সেই মেইনলি যে ডাস্ট অ্যালার্জি, বাতাসের যে ধুলাবালি, এটাই আমাদের ভিতরে যে মূলত এই অ্যাজমা রোগটা করে। পরের রোগটা দেখো, ব্রঙ্কাইটিস। ব্রঙ্কাইটিস কি, আমরা ওই যে একটু মনে করো, তোমরা রিকল করো যে ট্রাকিয়া এসে দুইটা মেজর ভাগে ভাগ হইলো, যে দুইটাকে আমরা ব্রঙ্কাস বললাম না? ওই ব্রঙ্কাস যদি আমাদের ব্যাকটেরিয়া দ্বারা আক্রমণ হয় এবং অসুখ হয়, সেটাকে আমরা বলি ব্রঙ্কাইটিস। ব্রঙ্কাইটিসের দেখো অনেকগুলো কারণ আছে। ব্যাকটেরিয়ার আক্রমণ, অস্বাস্থ্যকর পরিবেশ, স্যাঁতসেঁতে ধূলিকণা বা মিশ্রিত আবহাওয়ায় যদি আমরা থাকি তাহলে আমাদের ব্রঙ্কাইটিস হইতে পারে। এরপরে যদি আমাদের ঠান্ডা লাগে, এই ঠান্ডা থেকে ব্রঙ্কাইটিস হতে পারে। এরপরে যদি কেউ অতিরিক্ত ধূমপান করে, আসলে আমি এই যে শ্বাসনালী বা শ্বসনতন্ত্র পড়াচ্ছি, এর ম্যাক্সিমাম ডিজিজ তারই হবে যে ধূমপান করে বা স্মোকিং করে। সো যে স্মোকিং করে মানে তার মনে করো সবই হবে, ঠিক আছে, কোনো না নাই। পরের ডিজিজটা দেখো, নিউমোনিয়া। এখানে ব্যাকটেরিয়া নামটা বলা নাই, স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি বলে একটা ব্যাকটেরিয়া আছে। এই ব্যাকটেরিয়া যদি তোমার ফুসফুসকে ডিরেক্ট আক্রমণ করে, দেখো যে নিউমোকক্কাস বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া, ভাইরাস ও ছত্রাক দ্বারা যদি আক্রমণ হয়, এবং উল্টোপাল্টা যখন আমরা খাই, আমাদের এই উল্টাপাল্টা খাবার এগুলো যখন আমাদের খাদ্যনালীর বাদ দিয়ে, ওই যে আমরা একটা ভালভের কথা বলছিলাম, আলজিহ্বা, ওখানে না যেয়ে ডাইরেক্ট যদি আমাদের শ্বাসনালীতে চলে যায়, এই শ্বাসনালীতে গেলে আমাদের তখন এই নিউমোনিয়া হতে পারে। এরপরেরটা একটু মারাত্মক ডিজিজ, যক্ষা। মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস নামক একটা ব্যাকটেরিয়ার আক্রমণে আমাদের মূলত যক্ষা হয়, খুবই মারাত্মক একটা সমস্যা। এবং যক্ষার ক্ষেত্রে আমরা দেখি যে যক্ষা মেইনলি অস্বাস্থ্যকর পরিবেশে যদি আমরা বেশি থাকি, সেই ক্ষেত্রেও আমাদের হচ্ছে যক্ষা হইতে পারে। আচ্ছা, এরপর সবচেয়ে লাস্ট বাট নট দ্য লিস্ট, মানে একদম লাস্ট স্টেজ আমরা দেখি, সেটা হচ্ছে আমাদের ফুসফুস ক্যান্সার। ফুসফুস ক্যান্সারের ক্ষেত্রে আমরা যদি দেখি, কারণ দেখো, ফার্স্ট কারণ কি? ধূমপান। এরপর বায়ু ও পরিবেশ দূষণ। এরপরে বিভিন্ন অ্যালার্জি বা নিউমোনিয়া বা যক্ষা, এগুলোরও লাস্ট স্টেজে যে আমাদের মূলত এগুলো হতে পারে। তো আমরা যদি ডিজিজগুলোর দেখি, আমাদের অ্যাজমা বা হাঁপানি আমাদের পুরো শ্বসনতন্ত্রেরই রোগ, আমাদের ব্রঙ্কাইটিস হয় শ্বাসনালীতে, আমাদের নিউমোনিয়া হয় ফুসফুসে, আমাদের যক্ষা আমাদের হয় হচ্ছে যে কোনো স্থানে, অন্ত্র, হাড়, ফুসফুস, যে কোনো জায়গায় যক্ষা হইতে পারে। আর ফুসফুসে ক্যান্সার তো ফুসফুসেরই হবে। তো এটা নিয়ে তো আসলে আর কোনো সন্দেহ থাকার কথা না। এরপর লক্ষণগুলো যদি আমরা একটু দেখি, দেখো অ্যাজমার লক্ষণগুলো দেখো, হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে যাওয়া, সাধারণত কোনো জ্বর থাকবে না, রোগী দুর্বল হয়ে যাবে, ঠিক আছে। এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো মূলত ফুসফুসের বায়ুথলিতে ঠিকমতো অক্সিজেন হবে না, এবং জোরে জোরে শ্বাস নেবে। অ্যাজমা হলে আমরা দেখি না, ইনহেলার নাই, জোরে জোরে শ্বাস নেয়, শ্বাসকষ্ট হয়। তো এটাই মূলত হচ্ছে আমাদের অ্যাজমা। এরপরে আমরা ব্রঙ্কাইটিসের লক্ষণগুলো দেখো, কাশি, বুকে ব্যথা, শ্বাসকষ্ট হয়, যেহেতু এইখানেই তো আমার ব্রঙ্কাস। আচ্ছা, এরপর শক্ত খাবার খেতে পারে না। তো ডিজিজের আবার দুইটা টার্ম আছে, একটা আসলে ক্রনিক ব্রঙ্কাইটিস, একটা আছে অ্যাকিউট ব্রঙ্কাইটিস। ক্রনিক মানে এই যে দেখো 3 মাসের বেশি সময় ধরে যদি এই ব্রঙ্কাইটিস হয়, অর্থাৎ দীর্ঘস্থায়ী কোনো সমস্যা বোঝাইতে মেডিকেলে আমরা ক্রনিক টার্মটা ব্যবহার করি। ক্রনিক ডিজিজ যদি হয়, তো সেই ক্ষেত্রে কি হয়, এখানে কফ থাকে এবং বিভিন্ন ধরনের অসুস্থতা থাকতে পারে,
আচ্ছা, এরপরে দেখো কাশি, শ্বাসকষ্ট হয়, ফুসফুসে শ্লেষা জাতীয় তরল পদার্থ জমে, এটা হচ্ছে আমাদের ইয়ের লক্ষণ, এই যে নিউমোনিয়ার লক্ষণ। নিউমোনিয়া হলে কি হয়? নিউমোনিয়া হলে ফুসফুসে মেনলি আমাদের লিকুইড জমে যায়, এবং এই লিকুইডটার কারণে প্রচুর পরিমাণে জ্বর আসে এবং বুকের ভিতরে ঘর 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 আওয়াজ করে যখন শ্বাস নিতে যায়। এটা মূলত নিউমোনিয়ার লক্ষণ, এবং এই লক্ষণ যদি কারোর থাকে ইমিডিয়েটলি বলবো ডাক্তার দেখাইতে। এরপরে হচ্ছে আমরা দেখব আমাদের যক্ষার লক্ষণগুলো। দেখো, যক্ষার প্রাইমারি রিজনই হচ্ছে তোমার মিনিমাম 3 সপ্তাহের বেশি সময় ধরে কাশি থাকতে হবে। কাশি থাকার পর খুব শুকনো কাশি, রোগীর ওজন কমতে থাকে, শরীর দুর্বল হয়, রাতের দিকে ঘাম হয়, বিকেলের দিকে জ্বর আসা, এই যে লক্ষণগুলো এগুলো আমাদের একটু জানতে হবে। এগুলো হলে আমাদের বুঝতে হবে যে আসলে সে যক্ষায় আক্রান্ত এবং যত দ্রুত সম্ভব তার চিকিৎসা করার দরকার। আর ফুসফুস ক্যান্সার হইলে তো ক্যান্সার মানেই তো ইটসেলফ এ ভেরি ডেঞ্জারাস সিচুয়েশন। তো ক্যান্সার হইলে আমরা কি দেখি? দেখো, বারবার ব্রঙ্কাইটিস বা নিউমোনিয়া আক্রান্ত হওয়া, হাঁপানি, ঘন ঘন জ্বর হওয়া, ভগ্নস্বর, শরীরের ওজন কমে যাওয়া, দীর্ঘদিন ধরে ফুসফুসে ব্যথা। তো এই সমস্ত লক্ষণগুলো যদি আমাদের ভিতরে থাকে আমাদের সতর্ক হইতে হবে, প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নিতে হবে। এখন আমরা দেখি রোগ নির্ণয়, আমরা কিভাবে রোগ নির্ণয় করি। তো দেখো, ব্রঙ্কাইটিসের ক্ষেত্রে বলা হয়েছে যে ব্রঙ্কাইটিস যদি হয় তাহলে ফুসফুসের একটা সামান্য ছবি উঠাইলেই বোঝা যায় যে আসলে ব্রঙ্কাইটিস হয়েছে। বাট এই ইয়ের ক্ষেত্রেও, আমাদের নিউমোনিয়ার ক্ষেত্রে বা আমরা দেখতে পারি কেন? কারণ ফুসফুসের যে এক্সরের যে ফিল্মটা হচ্ছে সাদা থাকে, হ্যাঁ, একটু সাদা থাকে, তো বোঝা যায় যে এখানে কোনো ইনফ্লেমেশন হয়েছে বা এই প্রবলেমটা হয়েছে। কফ, আর আমাদের যক্ষার ক্ষেত্রে আমাদের কফ পরীক্ষা করতে হয়, এক্স রে করতে হয়, এমটি টেস্ট করতে হয়, সাইটো হিস্টোপ্যাথোলজি, এই কিছু মেডিকেল পরীক্ষা আছে যে পরীক্ষাগুলো লাগবে। তো তোমরা এমসিকিউ এর জন্য এই জিনিসগুলো একটু ভালোভাবে রিভাইজ করবে, কারণ কোন টেস্ট কোন ডিজিজ আইডেন্টিফাই করতে গেলে করতে হয় এটা আমাদের পরীক্ষায় আসবে। হ্যাঁ, ওকে। তো আর ফুসফুস ক্যান্সারের ক্ষেত্রে দেখো, প্রাথমিক অবস্থায় থুতু বা শ্লেষা বিশ্লেষণ করা, এমআরআই করা, হিস্টোপ্যাথোলজিক্যাল যে পরীক্ষা করা। আচ্ছা, এরপরে আমরা দেখব হচ্ছে প্রতিকার। তো প্রতিকার তো আসলে এটাই আমাদের মূলত আসল প্রতিকার কি? প্রতিকার হচ্ছে আমাদের যে সমস্ত খাদ্য আমাদের শ্বাসনালীর জন্য ক্ষতিকর এগুলো খাওয়া যাবে না, আলো বাতাসপূর্ণ পরিবেশে থাকতে হবে, ধূমপান, মদপান বা এই সমস্ত বদ অভ্যাস যেগুলো আছে এই সমস্ত কিছু আমাদের ত্যাগ করতে হবে। আচ্ছা, এরপরে যদি ডিজিজ হয়ে যায় কোনো কারণে, সেই ক্ষেত্রে হচ্ছে রোগীকে যথাসম্ভব ভালো একটা পরিবেশে রাখা, সবচেয়ে বিশুদ্ধ বায়ু বা নির্মল বাতাসের তার জন্য ব্যবস্থা করা, ডাক্তারের পরামর্শগুলো মেনে চলা। বাট আমার মনে হয় প্রতিকারের থেকে আমাদেরকে প্রতিরোধে বেশি গুরুত্ব দেওয়া উচিত, যেন এই রোগটা আমার না হয়। প্রতিকার মানে তো হয়ে গেছে, এখন কি করব, বাট প্রতিরোধ করাটাকে বেশি গুরুত্ব দেওয়া উচিত। তো প্রতিরোধের ক্ষেত্রে দেখো, আমাদের সবসময় স্বাস্থ্যকর পরিবেশে বসবাস করতে হবে। বায়ু দূষণকে যত সম্ভব আমাদেরকে এড়াই চলতে হবে। বায়ু দূষণ হয় বা এই পরিবেশে থাকা যাবে না, প্রয়োজনে মাস্ক ব্যবহার করতে হবে, ধূমপান একদম করা যাবে না, তামাক জাতীয় দ্রব্য ত্যাগ করতে হবে। শিশু বা বয়স্কদের ক্ষেত্রে যদি ঠান্ডা লেগে যায়, এই ঠান্ডাটা যেন কোনো কারণে দীর্ঘস্থায়ী না হয়, এই জিনিসগুলো সম্পর্কে আমাদেরকে সচেতন থাকতে হবে। তো এইভাবে আসলে আমরা এই যে আমাদের শ্বসনতন্ত্রের যে বিভিন্ন রোগবালাই যেগুলো নিয়ে আমরা কথা বললাম, এই সমস্ত ডিজিজ থেকে আমরা আর কি নিজেদেরকে বিরত রাখতে পারি বা নিজেদেরকে সুস্থ রাখতে পারি। তো এই ছিল মূলত আমাদের শ্বসনতন্ত্রের রোগবালাই বা শ্বাসনতন্ত্রের রোগ নিয়ে কথাবার্তা। সো ভালো থাকো, পরে কোনো কন্টেন্টে তোমাদের সাথে আবার আমার দেখা হবে।